এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। এই ফর্মটা পাবলিশ হয়েছে। এই ফর্মটা আমি স্টেপ বাই স্টেপ হাতে কলমে ফিল আপ করে দেখাচ্ছি। এই ফর্মটা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, কোথায় জমা দেবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো এবং ফর্ম ফিল আপটাও দেখাবো। তাহলে প্রতিটা অপশন ভালো করে বুঝে নাও, কোন ঘরে কি বসবে। এছাড়া অনলাইনে এটার ফর্ম ফিল আপ শুরু হবে কিনা সেটাও আশা করি অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। পরবর্তীতে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলে তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেবো। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর চলো এই ফর্ম ফিল আপটা দেখে নিই এই ভিডিও। এই ফর্মটা আগে প্রিন্ট করে আনবে। ডাউনলোড কিভাবে করবে এই ফর্মটা, চলো আগে সেটা দেখে নিই। ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করো ডাব্লিউবি তথ্য, তাহলে প্রথমেই আমাদের ওয়েবসাইট চলে আসবে wbtotho.com। এই ওয়েবসাইটে ঢোকো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এইখানে যে প্রথম পোস্টটা আছে দেখো, আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড, এই পোস্ট ঢোকার পরে একটু স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করো। ক্লিক করলে দেখো ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আরো স্ক্রল করে নিচে আসতে পারো এবং এইখানে ফর্মের আমি ছবি দিয়েছি, এই যে এই ছবির উপরে ক্লিক করলেও কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটা ফোনে ডাউনলোড করে নাও এবং যে কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে প্রিন্ট করতে পারো, বা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটা একদম বিনামূল্যে নিয়ে আসতে পারো, কোনো চার্জেস লাগবে না। যদি এই পোস্টটা খুঁজে না পাও তাহলে স্কিম সেকশন আছে, এখানে যাবে। স্কিম সেকশনে গিয়ে তুমি আয়ুষ্মান ভারত যে আর্টিকেলটা আছে সেটা ওপেন করে নেবে, বা থ্রি ডটে ক্লিক করে এই যে স্কিম সেকশনে যাবে, গভর্নমেন্ট স্কিম, এখানে গিয়েও এই যে এইটাই খুলতে হবে। বা সার্চে গিয়ে এখানে টাইপ করো আয়ুষ্মান, আয়ুষ্মান টাইপ করে আয়ুষ্মানটা সার্চ করে দাও। সার্চ করলেই প্রথমেই চলে আসবে আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড, তারপরে এই আর্টিকেলটা ওপেন করো। এবার এই আর্টিকেলটা ওপেন করে নিয়ে তারপরে নিচে স্ক্রল করে আসবে, এসে ডাউনলোড করার লিঙ্ক পাবে, বা এখানে এই যে ফর্মটার ছবি দিয়েছি ফর্মের উপরে ক্লিক করলেও ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ এ ডাউনলোড করার পরে ফর্মটা যে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করতে পারো, বা 15, 16, 17 তারিখ যেখানে জনকল্যাণ শিবির বসবে সেখান থেকে বিনামূল্যে ফর্মটা নিয়ে আসতে পারো। ফর্মটা প্রিন্ট করে নিয়ে আসার পরে আমরা এই ফর্মটা এবার ফিল আপ দেখাবো। প্রথমে এখানে দেখো কি আছে, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এবার এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই ফর্মটা যেমন অন্নপূর্ণা ভান্ডারে পরিবারের সবার একটা ফর্মই হয়ে যাচ্ছে, ঠিক সেরকম এই একটা ফর্মেই পরিবারের সবার কিন্তু হবে না, তার তথ্য দেওয়ার জায়গা নেই, শুধুমাত্র একজন মেম্বার করে তথ্য দেওয়ার জায়গা আছে। এবার এটা কি পরিবারের প্রত্যেক মেম্বারদের আলাদা আলাদা করে ফর্ম দিতে হবে, নাকি একটা ফর্মেই সবার হয়ে যাবে, সেটা এখনো ক্লিয়ার নয়। আমরা যেভাবে আপডেট জানতে পারবো তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই ফর্মটা ফিল আপ দেখাচ্ছি, এইটা হচ্ছে যারা নতুন করে আবেদন করতে চাইছো আয়ুষ্মান ভারত কার্ডে তাদের জন্য। এইবার 70+ যাদের বয়স, মানে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বৃদ্ধ বয়সে চলে গেছে, 70 বছর বেশি বয়স, তাদের জন্য আলাদা ফর্ম আছে। যারা 18 থেকে 70-এর মধ্যে বয়স তারা এই ফর্মটা নেবে, যাদের বয়স 70 বছরের বেশি তারা ওই ফর্মটা নেবে, ঠিক আছে। এবার আমি এটা দেখাচ্ছি 18 থেকে 70 বছর বয়সী যাদের, সেই ফর্মটা ফিল আপ করে। তো এখানে ডেট দেবে, তো এখানে ফর্মটা জমা হবে তোমার 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জনকল্যাণ শিবিরে। এবার ওই শিবিরে তুমি যেদিন গিয়ে ফর্মটা সাবমিট করবে সেই ডেটটা দেবে। আমি মনে করো 15 তারিখে যে জনকল্যাণ শিবির বসবে আমার এলাকায়, আমি সেই ডেটটা বসালাম 15/6/2026, ঠিক আছে। তাহলে এইটা যেদিন ফর্মটা জমা করবে সেই ডেটটা লিখবে। এরপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মানে যে আবেদন করছে সেই আবেদনকারীর তথ্য। এবার স্বাস্থ্যসাথী কার্ডে কি হতো, পরিবারের মহিলা প্রধান আবেদন করতো এবং তার আন্ডারে তার স্বামী বা তার ছেলে এবং তার সন্তান সন্ততিরা কভার থাকতো। বাট এখানে পুরুষ মহিলা যে কেউ তার নামে কার্ড হতে পারে, সে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বার দিয়ে দাও 12 সংখ্যার। আমি আধার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি। তারপরে আবেদনকারীর নাম বসাও, ফুল নাম, নাম ও পদবি। তারপরে তার রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে। তো রেশন কার্ড থাকবে, সেই রেশন কার্ডের নাম্বারটা বসাবে। এবার রেশন কার্ডটা কোন ক্যাটাগরির, AY, SPHH, PHH, নাকি RKSY 1, নাকি RKSY 2, অথবা জেনারেল রেশন কার্ড হলেও তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সমস্ত রেশন কার্ড হোল্ডাররা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার মাথায় রাখবে সরকার ইতিমধ্যে নোটিশ একটা দিয়েছে, যেখানে বলেছে AY, SPHH এবং PHH এই সমস্ত রেশন কার্ড হোল্ডার যারা আছো, তাদের বাড়িতে 9 জুন থেকে 25 জুন সরকারি আধিকারিকরা গিয়ে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ভেরিফিকেশন করবে, ইকেওয়াইসি করবে। তো আপনাকে 9 জুন থেকে 25 জুনের মধ্যে ভেরিফিকেশন করতে আপনার বাড়িতে লোক যাবে। আপনি যদি অফলাইনে আবেদন করেন বা না করেন কোনো ব্যাপার নয়, আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশন করার লোক যাবে। ওই নোটিশটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখে নেবেন, সবকিছু বুঝে নেবেন। এরপরে আবেদন যে করছে সেই বেনিফিশিয়ারি, তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার, মানে আমি এখানে যে আধার নাম্বার দিয়েছি এই আধার নাম্বার সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা এখানে বসাতে। তাহলে এটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে তবেই এই নাম্বারটা বসাবেন। অনেকের কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই, তাহলে অতি সত্বর আগে আধার কার্ডের সঙ্গে ফোনটা নাম্বারটা লিঙ্ক করে নেবেন। সে একটা নাম্বার এখানে বসাবেন, সেই নাম্বারটা যেটা লিঙ্ক আছে। এবার জেন্ডার, ছেলে মেয়ে নাকি অন্যান্য, সেটা দেবেন। জন্ম তারিখ লিখবেন ডেট, মান্থ, ইয়ার ফরম্যাটে। প্রথমে তারিখ, তারিখে কি প্রথমে ডেট, তারপরে
মান্থ এবং তারপরে ইয়ার। আমি অ্যাজ এ এক্সাম্পল এটা দিয়েছি, যেমন 0000 2026। এবার ফুল অ্যাড্রেস এখানে বলছে হাউস নাম্বার অথবা স্ট্রিট অথবা ভিলেজ অথবা ওয়ার্ড। অনেকে হাউস নাম্বার জানে না, সে দেবে না, সে তার রাস্তার নাম্বার দেবে, রাস্তার নাম দেবে, রাস্তার নাম না জানলে গ্রামের নাম দেবে, গ্রামের নাম না জানলে যদি ওয়ার্ড থাকে মানে মিউনিসিপ্যাল এরিয়া ওয়ার্ডের নাম দেবে। তো আমি দেখো এখানে লিখেছি ভিলেজ, তাহলে ভিলেজের নাম বসাবো, পোস্ট লিখে পোস্টের নাম বসাবো, পুলিশ স্টেশন পিএস সংক্ষেপে লিখে পুলিশ স্টেশনের নাম বসাবো। এবার ডিস্ট্রিক্ট আমার নর্থ চব্বিশ পরগনা সেটা বসাবো, তারপরে পিনকোড বসাবো, দিলে এই ফুল অ্যাড্রেস এটুকু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে অনেকে এখানে হাউস নাম্বার জানে না, যদি হাউস নাম্বার না জানো কোনো অসুবিধা নেই। এইবার তোমার ডিস্ট্রিক্ট, আমি যেমন নর্থ চব্বিশ পরগনা হাবড়া এলাকা থাকি, তো সেটা দিয়েছি নর্থ চব্বিশ পরগনা। ব্লকের নাম আমি ব্লক এরিয়ায় থাকি হাবড়া, এবং গ্রাম পঞ্চায়েতের নাম যদি তুমি শহর এলাকায় থাকো মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায়, তাহলে সেটা হয় ওয়ার্ডের নাম, তো আমি আমার ব্লকের নাম দিয়েছি। এইবার এখানে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ তোমার পরিবারের প্রধানকে তার নাম লিখতে হবে, এবং ফ্যামিলিতে কতজন মেম্বার বা কতজন সদস্য আসে সেটা এখানে লিখতে হবে। এবার ভালো করে দেখো, এখানে তুমি যার নামে আবেদন করছো সেই অ্যাপ্লিক্যান্ট নেম, সে আবেদনকারী কি পরিবারের প্রধান? যদি তিনি পরিবারের প্রধান হয় তাহলে তার নামই এখানে বসবে। মানে মনে করো তোমার বাড়ির পরিবারের প্রধান তোমার বাবা, এবং তোমার বাবার নাম তুমি এখানে দিয়েছো আবেদনকারী হিসাবে, এবং তোমার বাবার নামই এখানে লিখতে হবে। এবার তুমি দেখা গেল এখানে অ্যাপ্লাই করছো তোমার মার নামে, এবং তোমার পরিবারের প্রধান তোমার বাবা, তাহলে অ্যাপ্লিক্যান্ট নেমে আবেদন করছে তোমার মার নামে, তাই মার নাম হবে, কিন্তু পরিবারের প্রধান কিন্তু বাবা, তাই এখানে ফ্যামিলি হেড নাম তোমার বাবার নাম হবে। তাহলে ভালো করে বুঝে নেবে, তুমি যার নামে আবেদন করো না কেন সেই পরিবারের, সে যেই পরিবারে থাকে সেই পরিবারের কে হচ্ছে ফ্যামিলি হেড, পরিবারের প্রধানকে তার নামটা এখানে বসাতে হবে। এবং তারপরে মোট পরিবারে কতজন সদস্য আছে, যেমন আমার পরিবারে 5 জন সদস্য আছে, 5 জনের নামই লিখেছি, ঠিক আছে, 5 জন লিখেছি, মানে 5 জনের নাম তো লেখার জায়গা নেই, তো কতজন সদস্য সংখ্যায় সেটা এখানে লিখতে হবে। তো ফর্ম ফিল আপ করার সময় আমার এই ফ্যামিলি হেড নাম আর টোটাল ফ্যামিলি মেম্বারটা ভুল হয়ে গেছিল, যার জন্য আমি কাটাকাটি করেছি। তো যখন আপনারা ফর্ম জমা দেবেন এরকম কাটাকাটি করবেন না, এখানে যদি কাটাকাটি হয়ে যায় হোয়াইটনার ইউজ করবেন, অথবা আরেকটা ফর্ম নিয়ে এসে সেটা ফিল আপ করবেন। ফাইনাল যে ফর্মটা জমা দেবেন সেখানে কিন্তু এরকম কাটাকাটি করবেন না। তো ফ্যামিলি হেড নেম এবং টোটাল ফ্যামিলি মেম্বার এটা লেখার পরে প্যান নাম্বার লিখতে হবে, কার, যে আবেদন করছে সে আবেদনকারীর প্যান নাম্বার লিখতে হবে। তারপরে এখানে ভোটার নাম্বার লিখবেন, যে আবেদন করছে তার ভোটার নাম্বার, তার এসি নাম্বার মানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন না, যেমন আমার বিধানসভা ক্ষেত্র হচ্ছে হাবড়া, তো হাবড়া আমি লিখবো না, কারণ নাম লিখতে বলেনি, নাম্বার লিখতে বলেছে, তো হাবড়ার নাম্বার কত 100, তার জন্য আমি 100 লিখি। এবার পার্ট নাম্বার লিখবেন এবং সিরিয়াল নাম্বার লিখবেন। এই যে তথ্যগুলো এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা আপনি ভোটার যে লিস্ট আছে সেখানেও পাবেন, এবং ইএপিক ডাউনলোড করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। এইবার আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে 17 সংখ্যার এসএস ইউআরএন নাম্বার থাকে, স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার, সেই ইউআরএন নাম্বারটা এখানে লিখে দেবেন, আমি অ্যাজ এ স্যাম্পল এটা লিখে দিয়েছি। এরপরে দেখুন খুব ভালো করে, রুরালদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু দেওয়া আছে এবং সেখানে টিক মার্ক করার অপশন আছে, এবং এই পৃষ্ঠাতেও কিছু আছে। আর এটা হচ্ছে আরবান এরিয়া, মানে তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো মানে শহর এলাকায় থাকো তাহলে তোমার জন্য হবে এইটা। তো আমি যেহেতু ব্লক এরিয়ায় থাকি তাই আমি ব্লকটা আগে ফিল আপ করছি, আমি আরবানটা এখন ফিল আপ করবো না, তবুও আমি তোমাদেরকে আরবান দেখিয়ে দেবো, কোনো চিন্তা করবে না। প্রথমে রুরালটা ভালো করে বুঝে নাও, বলা আছে অনলি ওয়ান কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা ডোর। তোমার পরিবার কি এমন পরিবার যেখানে কাঁচা ওয়াল এবং কাঁচা ছাদ, মানে ইটের দেওয়াল নয় বা ইটের ছাদ নেই? তোমার বাড়িতে মাটির দেওয়াল, বেড়া দেওয়া, টিনের এরকম বাড়ি বা এরকম ছাদ কিনা? তো আমার না, এটা আমার পড়ছে না ক্যাটাগরিতে, আমি নো করলাম যে আমার পরিবার এমন নয়। এবার আছে তোমার পরিবারে 16 থেকে 59 বছরের মধ্যে কোনো অ্যাডাল্ট সদস্য নেই। এরকমটা সম্ভব না, কারণ আমার বাড়িতে আমার নিজের বয়সই 25, আমার বাবার বয়সই 16 থেকে 59 এর মধ্যে, তাহলে আমি এক্ষেত্রে নো করেছি, তো আমার ক্ষেত্রে এটা নো হবে। এবার দেখো বলো যে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ টু 59, মানে তোমার পরিবার হচ্ছে মহিলা প্রধান পরিবার, এবং তোমার পরিবারে কোনো 18 বছর মানে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। প্রাপ্তবয়স্ক পুরুষ মানে যার বয়স 16 থেকে 59 এরকম বয়সের মধ্যে কোনো পুরুষ নেই। তাহলে আমার পরিবার মহিলা কেন্দ্রিক পরিবার প্রথমত নয়, এবং প্রাপ্তবয়স্ক পুরুষ আছে, তাই আমি নো করেছি। তোমার যদি হ্যাঁ আমার পরিবার মহিলা কেন্দ্রিক এবং 16 থেকে 59 এর মধ্যে কোনো এরকম বয়সী কোনো পুরুষ নেই, তাহলে তুমি ইয়েস করবে, আমার ক্ষেত্রে নো হবে। তোমার বাড়িতে পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কোনো মেম্বার আছে কিনা, নেই, তাই নো। এসসি এসটি কিনা তুমি, তো আমি এসসি এসটি, আমার নিজের কাস্ট এসসি, তাই আমি এখানে টিকমার্ক করেছি হ্যাঁ। এবার এসসি এসটি যখন করেছি তখন কিন্তু আমাকে আবার সার্টিফিকেটগুলো দেখাতে হবে বা জেরক্স জমা দিতে হবে। তোমার পরিবারের এমন কোনো সদস্য বা তোমার পরিবার এমন সব পরিবার যেখানে ক্যাজুয়াল লেবার অর্থাৎ দৈনিক মজুর হিসাবে তুমি কাজ করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো আমি না, আমার পরিবার এরকম নয়। ডিস্টিটিউট লিভিং অন আর্মস এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো আমি এখানে সার্চই করে নিয়েছি, যে ভিক্ষার উপর নির্ভরশীল নিঃস্ব বা অভাবগ্রস্ত ও সহায় সম্বলহীন ব্যক্তি। মানে তোমার পরিবার এমন পরিবার যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, অর্থাৎ ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি করে, তাহলে সেরকম পরিবার কি? আমারটা না, তাই আমি কিন্তু এখানে নো দিয়েছি। এবার ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি এর মানে মানুষের মলমূত্র পরিষ্কার করে, ম্যাথর ফ্যামিলি, পায়খানা পরিষ্কার করার ফ্যামিলি,
সেরকম হলে ইয়েস করতে হবে, আমারটা না, তাই নো করেছি। প্রিমেটিভ ট্রাইবাল গ্রুপস মানে আদিবাসী জনগোষ্ঠী কিনা তুমি, তোমার পরিবার বা তুমি আদিবাসী জনগোষ্ঠী কিনা, তো না, তাই নো করেছি। এবং লিগালি রিলিজড বন্ডেড লেবার, এর মানে হচ্ছে তুমি কোথা থেকে লোন বা ঋণ নিয়েছিলে, কিন্তু ঋণটা শোধ করতে পারোনি এবং তোমাকে জোর করে, জোরপূর্বক তোমাকে কাজ করাচ্ছে যাতে তুমি ওই লোনটা টাকায় শোধ না করে তুমি কাজ করে করে শোধ করবে, এবং পরবর্তীতে তোমাকে আইন দ্বারা মুক্তি দেওয়া হয়েছে। এইরকম পরিবার যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে। আমার এরকম অবস্থা না পরিবারের, তার জন্য কিন্তু আমি নই দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুরাল যারা তারা ফিল আপ করবে, এবং রুরাল মানে যারা পঞ্চায়েত এলাকা বিডিও এলাকা থাকে তারা এই অপশনটা ফিল আপ করবে। এই প্রথম এই প্রথম ফর্ম থেকে তারা এটা ফিল আপ করবে। কিন্তু যারা আরবান এরিয়ায় থাকে তাদের জন্য অপশন আছে, সেটা কি করবে সেটাও দেখিয়ে দিচ্ছে, একবারে দেখে নাও। তো এখানে বলা যায় র্যাক পিকারের কাজ করলে এখানে ইয়েস করবে, বেগারের কাজ করলে, বেগার মানে আবার সে ভিক্ষাবৃত্তি করলে ইয়েস করবে, তারপরে ডোমেস্টিক ওয়ার্কার সেক্ষেত্রে ইয়েস করবে, এবং এই সমস্ত যেমন স্ট্রিট ভেন্ডার, কোবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যে কোনো কাজ করে তারা কিনা, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। কনস্ট্রাকশন ওয়ার্কার সে নাকি প্লাম্বার, নাকি ম্যাশন, নাকি লেবার, নাকি পেইন্টার, নাকি ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড অ্যানাদার হেড লোড ওয়ার্কার, মানে এই সমস্ত ক্যাটাগরি কাজ করে বা দৈনিক শ্রম দিয়ে, গায়ের শক্তি দিয়ে যে সমস্ত কাজ হয় সেগুলো করে, তাহলে সেক্ষেত্রে ইয়েস বা নো করবে। এটা কিন্তু যে আবেদন করতে সেই আবেদনকারীর উপরে বেস করে হবে, এবং যেগুলোতে ফ্যামিলি বলা আছে সেগুলো ফ্যামিলি ওয়াইজ হবে। এবার এই সমস্ত কাজ করে কিনা, যেমন সুইপার এবং স্যানিটেশন ওয়ার্কার বা মালি, হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডক্রাফটস ওয়ার্কার বা টেইলার, ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার। যদি হয়ে থাকে ইয়েস করবে, আদারওয়াইজ নোতে টিকমার্ক করবে। শপ ওয়ার্কার দোকানে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট কারোর, কারোর পিয়ন, যে কোনো স্মল এস্টাবলিশমেন্ট অর্থাৎ ছোটখাটো কোনো প্রতিষ্ঠানে সে পিয়ন কিনা, হেল্পার কিনা, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট কিনা, অ্যাটেন্ডেন্ট কিনা, ওয়েটার কিনা। আজকাল অনেকে ডেলিভারি কাজ করে, পার্সেল ডেলিভারি করে, সেক্ষেত্রে সেগুলো বুঝে টিকমার্ক করবে, ইয়েস হলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার কিনা, এবং ওয়াশারম্যান বা চৌকিদার কিনা। তাহলে এইগুলো তোমার তোমার যে পেশা, তুমি যে কাজ করো বা তোমার ফ্যামিলিতে যে যারা যে কাজ করে সেই অনুযায়ী এখানে টিকমার্ক করবে, যারা শহর এলাকায় থাকো। তো এইটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি এটা ফিল আপ করবোই না কিছু। অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে সবার জন্য, যেখানে বলা হচ্ছে এজ 70 বা তার বেশি কিনা। তো এজ 70 বা তার বেশি হলে আলাদা করে ফর্ম পাওয়া যায়, যার জন্য এই ফর্মটা তারা ফিল আপ করবে না। তো আমি এই জন্য নো করেছি, অর্থাৎ আমি যে আবেদন করছি সেই আবেদনকারী 70-এর বেশি বয়স নয়, তাই নো। তোমার ফ্যামিলিতে এমন কেউ আছে যে আশা কাজ করে বা আশা কর্মী, অঙ্গনারী ওয়ার্কার বা অঙ্গনারী হেল্পার, তো না, এক্ষেত্রে আমি নো করবো, যে না, আমার ফ্যামিলিতে এমন কেউ কাজ করে না, তাই নো। ঠিক আছে, আচ্ছা, এরপরে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, যেমন তোমার ফ্যামিলি ইনকাম 8 লাখ বা তার বেশি কিনা, 8 লাখ প্রতি মাসে বা তার বেশি কিনা। তো আমার ফ্যামিলি ইনকাম কিন্তু 8 লাখের কম, তাই আমি করলাম যে ইয়েস, আমার ফ্যামিলি ইনকাম 8 লাখের কম, তাই আমি ইয়েস করলাম। তোমার পরিবারে এমন কেউ আছে, এনি মেম্বার অফ ফ্যামিলি, পরিবারের এমন কেউ আছে কিনা যে ইনকাম ট্যাক্স দেয়, তো আমি আইটিআর ফাইল করি, আমি ইনকাম ট্যাক্স দিই, তাই আমি ইয়েস করলাম। কেননা আমি ইনকাম ট্যাক্স হয়তো দিই না, আমার ইনকাম ট্যাক্স যে স্ল্যাব আছে তার নিচেই আছে, আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না, কিন্তু আমি আইটিআর ফাইল করি কারণ ওখানে কিছু টাকা জমে, সেটা আমি ফেরত পাই, যার জন্য আমি ইয়েস করলাম। এটা মানে ইনকাম ট্যাক্স তুমি দাও তার মানে আয়ুষ্মান ভারত কার্ড তুমি পাবে না, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, তো যারা আইটিআর ফাইল করো কিন্তু ইনকাম ট্যাক্স দাও না, তারা কিন্তু এখানে ইয়েস করবে। এইবার আছে এখানে তুমি এসডিডি লিস্টে তোমাকে তোমার নাম পাওয়া গেছে কিনা, এসআইআর হওয়ার পরে 2026 সালে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর হওয়ার পরে যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে তুমি অ্যাবসেন্ট ছিলে, তারপরে তুমি শিফট করেছো মানে ট্রান্সফার করেছিলে, ডেড মানে মৃত, এবং আর একটা ডি মানে সম্ভবত আর একটা কিছু হবে, সেটা এই এএসডি লিস্টে তোমার নাম আছে কিনা। তো আমার ছিল না, তাই নো করলাম। তুমি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলে এসআইআর হওয়ার পরে, এবং তোমার কেস কি পেন্ডিং এ আছে, যদি পেন্ডিং এ থাকে ইয়েস করবে। আমি কখনো অ্যাপ্লাই করিনি, পেন্ডিং এ নেই, তাই নো এ টিকমার্ক করেছি। একইভাবে সি এর জন্য তুমি অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমার অ্যাপ্লিকেশন পেন্ডিং এ আছে, যদি পেন্ডিং এ থাকে ইয়েস করবে। আর যদি অ্যাপ্লিকেশন করে থাকো বাট তোমার সার্টিফিকেট ইস্যু করে দেয়, তাহলে এক্ষেত্রে নো করবে, যে না, আমার ইস্যু হয়ে গেছে। আর যারা কখনো এই সিএ তে অ্যাপ্লিকেশনও করনি, মানে তোমার কোনো সমস্যা নাই, না এসআইআর করেছো না সিএ করেছো, তারা এখানে দ্রুতই নো টিকমার্ক করবে। এবার আছে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণার জন্য বেনিফিশিয়ারি লিস্ট, এটা নো হবে। তার কারণ বলা হয়েছে যে আবেদন করছে, যে আবেদনকারী এই ফর্মে যে আবেদন করছে, যাকে আমরা এই আবেদনকারী হিসাবে রেখেছি, সে তো পুরুষ মানুষ, সে তো আর অন্নপূর্ণা ভান্ডারতে নিশ্চয়ই অ্যাপ্লাই করেনি। তাহলে এখানে বলেছে তোমার নাম কি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তো পুরুষ মানুষ আবেদনই করেনি কখনো অন্নপূর্ণা যোজনাতে, তাই এটা নো হবে। এবার এটা যদি মহিলাদের ফর্ম ফিল আপ হতো, মহিলাকে আমি বেনিফিশিয়ারি লিখেছি এবং সে অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছে, তাহলে অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করলে তোমার নাম কি অন্নপূর্ণা বেনিফিশিয়ারি থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে এখনো অন্নপূর্ণায় আবেদন চলছে, এখনো বেনিফিশিয়ারি লিস্ট পাবলিশই করেনি, তাহলে তুমি জানতেই পারবে না যে তোমার টাকা ঢুকেছে কি ঢোকেনি। যাদের টাকা ঢুকেছে তাদের ক্ষেত্রে নো হবে, এবং যাদের টাকা ঢোকেনি তারা এখনো জানো না যে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে তোমার নাম ডিলিট হয়েছে কিনা। স্ট্যাটাস চেক করার অপশন নেই, যদি ডিলিট হয়ে গিয়ে থাকে তুমি জানতে পারো তাহলে ইয়েস করবে, আর যদি না জানো, কিছুই জানো না, তাহলে নো করবে।
তাহলে এখানে 99% নো হবে, কেননা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট দেয়নি। তাহলে পুরুষ প্রার্থী হলে এই অপশনটা নো হবে। মহিলা প্রার্থী যাদের ৩,০০০ টাকা ঢুকে গেছে তারাও নো করবে। যারা স্ট্যাটাস চেক করতে পারছো না অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার পরেও, বা জানো না তোমার নাম ডিলিট হয়েছে কিনা, তারাও কিন্তু এখানে নো করবে। যদি তোমার নাম ডিলিট হয়ে যায় অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে তুমি জানতে পারো, তাহলে একমাত্র ইয়েস করবে, আদারওয়াইজ এটা কিন্তু 99% লোকের ক্ষেত্রে নো হবে। পরবর্তী পেজে এখানে তুমি জাস্ট টিক মার্ক করবে, এখানে তুমি সিগনেচার করবে। অনেকে সিগনেচার করতে পারবে না, তাহলে তারা আঙুলের ছাপ দেবে, এরকম ডান হাত বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে তারা দেবে। তাহলে এইটুকু, এই অবধি তোমার ফর্ম ফিল আপ, বাদ বাকি তোমাকে আর কিছু করতে হবে না। এবার বাদ বাকি রয়েছে এই রিসিপ্ট, এইগুলো যারা ফর্ম জমা নেবে, JKS নেম অ্যান্ড সিগনেচার, অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা নেবে, তারা তোমার আধার নাম্বার, অ্যাপ্লিকেশনের নাম, রেশন কার্ড নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ এবং সে নিজে সই ও তার নাম লিখে এটা তোমাকে ফেরত দিয়ে দেবে কেটে, ঠিক আছে? এটা ফেরত দিয়ে দেবে কেন? তুমি যে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করেছো, ফর্ম জমা দিয়েছো, তার প্রমাণ হিসেবে তোমাকে রিসিপ্টটা দেবে। তাহলে এটা জমা দেওয়ার সময় অবশ্যই রিসিপ্ট কপি নিয়ে আসবে, এটা কিন্তু নিয়ে আসতে ভুলবে না। এরপরে আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে এই পেজটা, এটাও তোমাকে কিছু করতে হবে না। এখানে বলা আছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ অফিসের লোকটা এটা রেখে দেবে, তারা যেভাবে যেভাবে ফর্ম ভেরিফিকেশন করবে সেই তথ্যগুলো ফিল আপ করবে। কে ভেরিফিকেশন করলো, ভেরিফিকেশন হয়ে গেছে কিনা, তার সমস্ত তথ্য সিগনেচার করবে, তার ভেরিফায়ার নাম দেখো বলা আছে, যে ভেরিফিকেশন করবে তার নাম বসাবে। এই সমস্ত কিছু তোমাকে কিছু করতে হবে না। তাহলে তুমি ফর্মটা জমা দিয়ে রিসিপ্ট কপি অবশ্যই নিয়ে আসবে। এবার কথা হচ্ছে এই ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্ট দেবে। আমি ডকুমেন্টের লিস্টগুলো বলছি, এবং যে ডকুমেন্টটি দেবে ডকুমেন্টটা জেরক্স করবে, সেখানে নিজের সই করবে, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে। তারপরে এই ফর্মের সঙ্গে এরকম পিন আপ করে জমা দেবে। প্রথমত এখানে আধার নাম্বার চেয়েছে, তাই আবেদনকারীর আধার কার্ডের জেরক্স লাগবে। এখানে রেশন কার্ডের নাম্বার চেয়েছে, তাহলে রেশন কার্ডের জেরক্স লাগবে। এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ একটা চেয়েছে, তাই এখানে আধার কার্ড, সেটা তো জন্ম তারিখ হিসাবে তথ্য পাওয়া যাবে, তাহলে ওটাতেই হয়ে যাবে, না হলে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডের জেরক্স। অ্যাড্রেস চেয়েছে, আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স দিলে হয়ে যাবে। যেহেতু এখানে আমার ভোটার কার্ডের তথ্য চেয়েছে, তাই ভোটার কার্ডের জেরক্সটা কিন্তু দুপাশের জেরক্সটা, সেটাও কিন্তু এখানে লাগবে। তো জেরক্সের দোকানে গেলেই তো দুপাশের জেরক্স একটা পেজে করে দেবে, অসুবিধা নেই। যেহেতু এখানে স্বাস্থ্যসাথী তথ্য চেয়েছে, নাম্বার চেয়েছে, তাই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটাও লাগতে পারে। আর এখানে ইনকাম বলেছে 8 লাখ টাকা বা তার কম কিনা। সেক্ষেত্রে যদি ইনকাম তোমার এটার মধ্যে, এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে একটা ইনকাম সার্টিফিকেট, যেটা গ্রাম অঞ্চলের পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পাওয়া যায়, বা বিডিওর কাছ থেকে পাওয়া যায়, বা মিউনিসিপ্যালিটির কাছ থেকে পাওয়া যায়, সেটা লাগতে পারে, বাট এটা শিওর নয় সম্ভবত। তার সঙ্গে ইনকাম ট্যাক্সের কোনো তথ্য আশা করি লাগবে না। আর এসআইআর এ অ্যাপ্লাই করলে, পেন্ডিং থাকলে তার যে তোমার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছিল প্রিন্ট করে কম্পিউটার থেকে, সেটাও লাগতে পারে। আর সিএ তে অ্যাপ্লিকেশন করলে তার যে পেন্ডিং করার একটা রিসিপ্ট কপি থাকবে, সেটাও লাগতে পারে। তার সঙ্গে তোমার ফ্যামিলি যদি SC ST OBC EWS এরকম কাস্টের হয়, তাহলে তার সার্টিফিকেটও লাগতে পারে। আর যারা জেনারেল তাদের জন্য এই সার্টিফিকেটটা লাগবে না। তো এই কটা ডকুমেন্ট তুমি জোগাড় করে, জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে এটার সঙ্গে জমা দিলে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে জমা দেবে কোথায়? জমা দেবে জনকল্যাণ শিবিরে। জনকল্যাণ শিবির কোথায় বসবে এবং কত তারিখ থেকে বসবে সেটা তুমি চেক করতে পারো। এই যে পোর্টাল আছে, জনকল্যাণ শিবির যে পোর্টাল আছে, jks.wb.gov.in, এই পোর্টালে এসে এখানে বলাই আছে শিবির বসবে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জুন মাসের। তাহলে জুন মাসের এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে তুমি এই আয়ুষ্মান ভারত কার্ড সহ আরো 55টা প্রকল্পে আবেদন করা হচ্ছে, সেই ফর্মটা তুমি জমা করে আসতে পারো। কোথায় কোথায় হবে কি করে জানবে? এখানে আছে লোকেট ইওর শিবির, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তুমি জানতে পারবে। প্রথমত ডিস্ট্রিক্ট চুজ করে নাও, যেমন আমি চুজ করছি এখান থেকে উত্তর 24 পরগনা চুজ করলাম। এরপরে আমার ব্লকের নাম চুজ করলাম হাবড়া। এবার হাবড়া যেহেতু মিউনিসিপ্যালিটি আছে, হাবড়া ব্লক 1, হাবড়া 2 আছে, তো আমি হাবড়া 1 ব্লকে থাকে সেটা দিলাম। এবং আমার গ্রাম পঞ্চায়েতের নাম কুমড়া এখান থেকে চুজ করলাম। তাহলে এখানে দেখাবে যে কোন কোন ডেটে কোন কোন লোকেশনে আমার কিন্তু এই জনকল্যাণ শিবির বসবে, সেটা দেখাচ্ছে। যেমন 15 জুন, 16 জুন, 17 জুন বসবে। এবং এখানে লোকেশনও দেওয়া আছে, ম্যাপও দেওয়া আছে। এখানে ক্লিক করলে গুগল ম্যাপের মাধ্যমে তুমি ডিরেক্টলি লোকেশন দেখে নিতে পারবে। তাহলে এই সমস্ত ডেটে এই লোকেশনে গিয়ে তুমি জমা দিয়ে আসতে পারো এই আয়ুষ্মান ভারতের ফর্মটা। এই ফর্মটা পরিবার পিছু ফর্ম নয়, সম্ভবত পরিবারের প্রত্যেকটা মেম্বারকে একটা একটা করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, সম্ভবত এটাই। কারণ অন্নপূর্ণা ভান্ডারে যেমন প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে অ্যাড করার অপশন ছিল, এবং প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডিটেল আলাদা করে ফিল আপ করার অপশন ছিল, কিন্তু এই ছোট ফর্মে আলাদা আলাদা করে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডিটেল পুট করা যাবে না। শুধুমাত্র বেনিফিশিয়ারি বা যে আবেদন করছে তার নামটা এখানে রয়েছে। তো সম্ভবত প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে একটা করে ফর্ম নিতে হবে। পরবর্তীতে এটা নিয়ে আপডেট আসতে পারে, ঘোষণা আসতে পারে, তখন কিন্তু বিস্তারিত আমি জানিয়ে দেবো আপডেট আসলে। এখন এই আপডেটটা রয়েছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপডেট পেয়ে যাবে। এছাড়া অনলাইনে এটার ফর্ম ফিল আপ শুরু হবে কিনা সেটাও আশা করি অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। পরবর্তীতে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলে তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেবো। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে।